আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান ব্যবস্থায় প্রতিদিন না প্রতি মুহূর্তে মনে হয় যেন আলাপ করার মতো, কথা বলার মতো অনেকগুলো আহ, মানে বিষয় আমাদের সামনে চলে আসে। আলাপ করছেন, অনেক বিজ্ঞ লোকেরা আলাপ করছেন। আমাদের প্রিয় গোলাম মাওলা রনি ভাই আলাপ করছেন, মুফাসিল ইসলাম সাহেব আমেরিকা থেকে আলাপ করছেন, অমির রহমান পিয়াল ভাই আলাপ করছেন, আরিফ জাপ্তিক ভাই আলাপ করছেন, এবং আমাদের বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে অনেকে আলাপ করছেন বিষয়গুলো। তো আমি একটি বিষয় আলাপ করব, সেটি হলো যে যে আন্দোলনটি বর্তমানে দানা বেঁধে উঠছে, যেটি নিয়ে যমুনা ভবন ঘেরাওর প্রশ্ন আসছে, সেটি হলো চাকরির বয়স 35-এ উন্নীতকরণ। প্রথমে বলে রাখি, আমি চাকরির বয়স 35-এ উন্নীত করার পক্ষে নয়, আবার বিপক্ষেও নয়। কিরকম? এদেশে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা একসময় ছিল 27 বছর। দেখুন, 80-র দশকে আমরা আমাদের 4 বৎসরের টোটাল বিশ্ববিদ্যালয় জীবন, তখন 3 বৎসরে অনার্স ছিল, 1 বছরে মাস্টার ছিল। 4 বৎসরের বিশ্ববিদ্যালয় জীবন আমরা শেষ করেছি 9 বছরে। আমরাই আন্দোলন করেছিলাম যে 27 থেকে চাকরির বয়স 30-এ উন্নীত করার জন্য, এবং সেটি পরবর্তীতে করা হয়েছে। প্রশ্ন হলো, এখন 30-এ যদি উন্নীত করা হয়, আবার বাড়ানোর কথা কেন আসবে? আবার 35-এর কথা কেন আসবে? আসবে অনেকগুলো কারণ আছে। আমি কেন আসবে এটিতে আলাপ করার আগে, চাকরিতে 35-এ উন্নীত করার ব্যাপারে বিরুদ্ধে যারা কথা বলছেন, ওই কিছু কথা আসছে, ওগুলো নিয়ে একটু কথা বলি। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন, কি কারণে বর্তমান সীমা, এটি কি 30 বছর যথেষ্ট নয়? আমি বললাম, না, আসলে তো যথেষ্ট নয়, একদম যথেষ্ট নয়। কারণ, অনেকগুলো কারণ। মানুষের যখন চাকরির বয়স 30 করা হয়েছিল, তখন গড় আয়ু ছিল 60 বছর। এখন গড় আয়ু 72-73 বছর। সুতরাং মানুষের ফিজিক্যাল সক্ষমতা বাড়ছে, অতএব 30-35 দাবি যৌক্তিক। তারপর আসছে, বর্তমানে স্নাতকোত্তর শ্রেণী উত্তীর্ণের স্বাভাবিক গড় বয়স কত? সেটি তো এখানে মুখ্য নয়। 22-23 বছরে অনেকে আপনার স্নাতকোত্তর এখন উত্তীর্ণ হচ্ছে। কিন্তু স্নাতকোত্তর যদি 22-23 বছরে উন্নীত হয়, এটার অর্থ এই নয় যে সে মানে 35 বছর পর্যন্ত সরকারি চাকরির চেষ্টা করতে পারবে না, এটার অর্থ এটি নয়। তারপর আসছে, স্নাতকোত্তর উত্তীর্ণের পর 30 বছরের মধ্যকার ফারাক কত বছর? ধরেন 6 বছর, 7 বছর। ক্লিয়ার উত্তর। এরপরে প্রশ্ন আসছে, তাহলে এই ফারাকের মধ্যে, মানে এই সময়ের মধ্যে একজন স্নাতকোত্তর উত্তীর্ণ তরুণ কতটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকে? আমি বলবো একটি বা দুটি, বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনটি হয় না। কারণ আমাদের প্রিলিমিনারি থেকে দেখুন, ভাইবা এবং চূড়ান্ত নিয়োগের রেজাল্ট পর্যন্ত বিশাল একটা সময়, বিশাল একটা ফারাক। এরপর নিয়োগ পর্যন্ত হিসাব করলে এক চাকরিতে 3 বছর চলে যায়, আরো বেশিও চলে যায়। তারপর আসেন, এরপর আসছে আরেকটা প্রশ্ন, যে 35 বছর কি তাদের জন্য যথেষ্ট সময় বা বেস্ট সময়? এটার উত্তর হলো না, 35 বছর বেস্ট বা যথেষ্ট সময় নয়। এরপরের প্রশ্ন আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটির সাথে আমি সম্পূর্ণ একমত। এই সময়সীমা অসীম হলে কি অসুবিধা? না, মোটেই অসুবিধা নেই। এবার মূল কথায় আসি। দেখুন, আমরা যখন ছাত্র ছিলাম, বিশেষ করে 80-র দশক এবং 90-দশকের শুরু পর্যন্ত, স্বাধীনতার পর থেকে 90-দশকের শুরু পর্যন্ত এদেশে সরকারি চাকরির প্রতি মানুষের আগ্রহ খুব একটা ছিল না। ওটাকে কেরানির চাকরি বলা হতো। মানুষের আগ্রহ ছিল মূলত প্রাইভেট সেক্টরে চাকরির প্রতি। সেখানে ভালো বেতন ছিল, আয় রোজগার ভালো ছিল, সম্মান ছিল। সরকারি চাকরিতে 90-এর মহান গণ অভ্যুত্থানের পরে আমাদের যারা ছাত্রনেতা ছিলেন, ওই 90 এরশাদ বিরোধী আন্দোলনে বা স্বাধীনতার পর থেকে যারা এই ছাত্র নেতৃত্ব বাংলাদেশে তৈরি হয়েছেন, সে নেতৃত্বদের চরিত্র হনন হয়েছে অথবা হনন করা হয়েছে।
ফলে ওনাদের মাধ্যমে ওনাদের মধ্যে যে বুর্জুয়া পুঁজিবাদী মানসিকতা ঢুকেছে, ব্যবসায়িক মানসিকতা ঢুকেছে এবং বড়লোক হওয়ার ইচ্ছা ঢুকেছে, তার ফলে ছাত্রদের যে নৈতিক চেতনা, যে ওদের মননের যেই মনন জগতে যেই চিন্তাভাবনা ছিল পজিটিভ, সেগুলো কিন্তু এখন আর নেই। সবার মধ্যে তখন ঢুকেছে সরকারি চাকরি। কেন? সরকারি চাকরি মানে চুরি করা যাবে, সরকারি চাকরি মানে লুটপাট করা যাবে, সরকারি চাকরি মানে অল্প সময়ে অধিক পরিমাণ অধিক টাকার মালিক হওয়া যাবে। উদাহরণ দিই, আপনারা জানেন যে বাংলাদেশে অনেকেই, আমরা ধরেন 15 বছরের রেফারেন্সটা আমি এই কারণে দেব, তার আগে রেফারেন্স খুব কম। এই কারণে কম কারণ আমার এখন যে বয়স, আজ থেকে 15 বছর আগে আমার বয়স যতটুকু ছিল, তখন আমার জানার ক্ষেত্রটা বা আমার চিন্তার জগৎটা হয়তো অতটা বিস্তৃত ছিল না, বা আপনার মিডিয়া কিংবা গ্লোবালি জানার যে সুযোগ, সেটি কিন্তু এতটা ছিল না। এখন সুযোগ আসছে, এই 15 বছরে মানুষ শিক্ষিত হয়েছে। হ্যাঁ, এই 15 বছরে মানুষকে ইন্টারনেটের মাধ্যমে মানুষকে ডিজিটাল করার পিছনে অবশ্যই বিগত সরকারের অবদান সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হলো 35 বছর। দেখুন, বাংলাদেশের বাইরে আপনি উন্নত দেশগুলোতে কিন্তু চাকরির কোনো বয়স সীমা নেই। যাকে আপনার যখন সরকার প্রয়োজন মনে করে যোগ্যতম, তাকে কিন্তু চাকরিতে নিয়োগ দেয়। আমাদের দেশে শুধুমাত্র এর ব্যতিক্রম। এখানে অনেক প্রশ্নকর্তার যে 35-এর বেশি হলে, অসীম হলে কি সমস্যা আছে, এই জায়গায় আমি একমত, কোনো সমস্যা নেই। চাকরির বয়স 35 কেন, এটা খুলে দেওয়া উচিত। কেন খুলে দেওয়া উচিত আপনি দেখুন, চাকরির বয়স যখন 27 বছর ছিল, তখন রিটায়ারমেন্টের সরকারি চাকরি রিটায়ারমেন্টের সময়সীমা ছিল আপনার 30-এর নিচে। এরপর 30 বছর করা হলো, রিটায়ারমেন্ট করা হলো 30 বছর, 60 বছর। তাহলে 60 বছরে একজন সরকারি চাকরিজীবী রিটায়ারমেন্ট করলো, এরপরে আবার চুক্তিভিত্তিক তিনি আরো 5 বছর, 7 বছর, 3 বছর চাকরি করলেন। আবার কেউ কেউ রিটায়ারমেন্টে হয় যাবার 10 বছর পরেও, মানে রিটায়ারমেন্টে 10 বছর বা 12 বছর পরেও বা 14 বছর পরেও আবার বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীতে জায়গা করে নিতে পারেন, কিংবা বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে জায়গা করে নিতে পারেন। ফলে যে আপনারা যদি পারেন 70 বছর বা 70 কোনো ব্যক্তি যদি বিভিন্ন প্রতিষ্ঠানে জায়গা করে নিতে পারেন, তাহলে আমাদের কোমলমতি সন্তানেরা কেন 35-এর ঊর্ধ্বে সরকারি চাকরিতে ঢোকার সুযোগ পাবে না? কারণ যেই বক্তব্যটা বলা হতো, যে থিমটা ছিল, সেটি হলো 60-এর পরে একজন মানুষের আর শারীরিক স্ট্যামিনা থাকে না, কাজকর্মের মানসিকতা বা তার মস্তিষ্কে সেই ক্ষমতা থাকে না। এই কথা যে মিথ্যা, এটা আমাদের বর্তমান সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছেন, এখানে 2 জন বাদ দিলে আমাদের 2 জন তরুণ ছাত্র যারা, আসিফ মাহমুদ এবং আরেকজন কি জানি নাম, রাসেল, এরা ছাড়া, হ্যাঁ, এই 2 জন ছাড়া বাকিরা কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে 60-এর পরে অনেক দিন পর্যন্ত দেশকে সেবা করা যায়, দেশকে সার্ভিস দেওয়া যায়। তো সুতরাং আমাদের ছাত্ররা যে দাবি করেছে 35, এটি ছোট্ট দাবি। আমি মনে করি এখানে কোনো সীমারেখা টানা উচিত না। যোগ্যতম ব্যক্তি সে যেই বয়সে হোক, আপনি যদি তাকে একটি ব্যাংকের চেয়ারম্যান করতে পারেন, এমডি করতে পারেন, তাহলে আপনার কেন সে সরকারি চাকরিতে থাকতে পারবে না? অবশ্যই থাকতে পারবে। এখন 35 এটা তো যৌক্তিক দাবি। এই দাবি কিন্তু এই সরকারের আমলে না, এটা আগ থেকে করে আসা হচ্ছে। এই দাবিটা বিগত সরকারের আমলেও মাঝে মাঝে উঠেছে। হ্যাঁ, কোটা আন্দোলন শুরু হওয়ার আগে কিন্তু এই দাবিটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল। হয়তো কোটা আন্দোলন যদি, আমার ধারণা, কোটা আন্দোলন সফলতার পরে যদি এটিকে এক দফার আন্দোলনে পরিচালনা করা না যেত, তাহলে হয়তো চাকরির বয়স 35-এ উন্নীত করার বিষয়টি তখনই সামনে চলে আসতো। দাবি যৌক্তিক, কারণ দাবি চাকরির বয়স, চাকরিতে, সরকারি চাকরিতে ঢোকার বয়স 35 কেন, আরো বেশি হওয়া উচিত। এটা খুলে দেওয়া উচিত, এটা সীমাহীন করা উচিত, কোনো সীমারেখা থাকা উচিত না। কিন্তু প্রশ্ন হলো যে সরকারি চাকরিতে, সরকারি চাকরির চিন্তাটা আসবে কেন? আসবে এই কারণে, 2টো কারণ। প্রথম কারণ হলো, যারা সরকারি চাকরি বা কোটার জন্য যারা আন্দোলন করছেন, আমি কাউকে ছোট করছি না, যাই করেন না কেন, আমরা অধিকার বলেন আর মেধার মূল্যায়ন বলেন,
সব কিছুর অন্তরালে আমাদের মনের ভিতরে গভীরে যে জিনিসটা ছিল সেটি ছিল সরকারি চাকরি। অর্থাৎ সরকারি চাকরি লোভনীয়, এই কারণে লোভনীয়, চুরি করার সুযোগ আছে। আপনি যদি চুরি বাদ দেন, একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কত টাকা বেতন পায়? তার এই বেতন দিয়ে যদি তার পোস্টিং কোনো বিভাগীয় শহরেও, আমি ঢাকা শহরের কথা বাদ দিলাম, কোনো বিভাগীয় শহরের কথা বাদ দিলাম, যদি জেলা শহরেও হয়, একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ওই বেতন দিয়ে কোনোদিনও 1 মাস চলতে পারবে না, অসম্ভব। যদি কেউ বলেন চলতে পারবেন, তিনি আগে 1 মাস চলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা সম্ভব। সম্ভব না। তো সুতরাং চাকরির বয়স 35-এ উন্নীত করার যে দাবি, এই দাবির প্রতি আমি না, বাংলাদেশের সমস্ত অভিভাবক এবং আপামর জনতা একমত, ছাত্র জনতা একমত। এখন আরেকটি বিষয় এখানে আসলো, দেখুন আমি মুসা ভাই, আমাদের সাংবাদিক, বড় প্রবীণ সাংবাদিক মুসা ভাই 111-এর সময়, 111 পরবর্তী আর কি, উনি একবার বলেছিলেন যে উনি 3টা দলের ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে উনি একই ব্যক্তিকে 3টা দলের রাজনীতিতে অংশগ্রহণের করতে দেখেছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে কেন তুমি 3 দলের 3 জায়গায় অংশগ্রহণ করেছ? বলল যে টাকার জন্য। কত টাকা পাতা, মানে অংশগ্রহণ করে কত টাকা পেতা? বললো যে 300 টাকা করে পাই। তো এখন কি করো? এখন রিক্সা চালাই বা ভ্যান চালাই বা ঠেলা গাড়ি চালাই। এখন কত পাও? 500 টাকা। তাহলে কোনটা ভালো? কখন তুমি ভালো ছিলা? বললো যে এখন ভালো ছিলাম। তার মানে কি, এখন সে ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, 500 টাকা ইনকাম করে, সে কিন্তু ভালো আছে। আমি যেটি বলছিলাম, এটি কি যদি মাসে নিয়ে নেন 500 টাকা করে হলে 15,000 টাকা তার ইনকামের সুযোগ আছে। বাংলাদেশে একজন অটো চালক, সে কিন্তু মাসে কমপক্ষে 17-18,000 20,000 টাকা ইনকাম করে, এটা মিনিমাম। তাহলে একজন সরকারি চাকরিজীবী কত টাকা বেতন পায় যখন সে নতুন চাকরিতে ঢুকে? ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার বাদ দেন, প্রথম শ্রেণীরগুলো বাদ দিলে আপনার দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর সরকারি কর্মকর্তাদের অবস্থা দেখেন। তাদের তো চাল কিনার, ডাল তো পরের কথা, মাসের চাউল কেনার পয়সাও নেই, কিন্তু তাদের বাড়িতে তো এখন আলিশান বিল্ডিং, গাড়িও আছে অনেকের। কিভাবে সম্ভব? সুতরাং আমি মনে করি যে এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটি হলো যদি বছর বছর আমাদের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো হতো, এবং পরীক্ষাগুলো আমি আবারও বলছি মেধার ভিত্তিতে হতো, কোনো রকমের দুর্নীতি, নিয়োগে কোনো রকমের দুর্নীতি, নিয়োগে কোটারি, তারপরে নিয়োগে স্বজনপ্রীতি, নিয়োগে ঘুষ, এইসব যদি না থাকতো, এবং দেশে যদি আপনার একটা সৎ এবং প্রশাসন থাকতো, সৎ প্রশাসন থাকতো, জবাবদিহিমূলক প্রশাসন থাকতো, তাহলে কিন্তু চাকরির জায়গাগুলো যেমন আরো মানে বড় হতো, ক্ষেত্রগুলো, মানুষ আরো বেশি বেশি চাকরিতে যোগ দিতে পারতো, এবং সরকারি চাকরি করতে হবে এই মানসিকতা কেউ কারো থাকতো না। তখন তারা প্রাইভেট সেক্টরের দিকে যুক্ত, নিজেরা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতো। এখন অনেকেই তরুণরা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছে, যে আমি চাকরি করব, অন্যের দাস হব, এটির চাইতে বড় কথা আমি চাকরি দেব। আমি মনে করি যে এটি যৌক্তিক। তবে প্রশ্ন হলো দাবিটা কার কাছে করবে? এই বর্তমান যে সরকারের কাছে দাবিটা করছে, এই জায়গায় আমি একমত নই। আমি একমত নই এই কারণে, এই ধরনের বিষয়গুলো একমাত্র এই ধরনের দাবি করার, যাদের কাছে করা যায় তারা হলেন নির্বাচিত সরকার, সাংবিধানিক সরকার, এবং এই দাবিগুলো পূরণ করার দায়িত্ব কিন্তু ওনাদের, কর্তব্য কিন্তু ওনাদের। এই সরকারের কোনো এখতিয়ারে নাই এই দাবি শোনার, এবং এই সরকারের কাছে দাবি জানানোর কোনো মানে হয় না, কারণ এরা এই দাবি পালন করার, মেনে নেওয়ার ক্ষমতা রাখে না। যদি করে সেটিও কিন্তু করে না, কোনোদিন কোনো এক সরকার বাতিল করে দিতে পারে। কারণ ওনাদের সাংবিধানিকভাবে যদি বলি, ওনাদের পুরো প্রক্রিয়াটাই কিন্তু অসাংবিধানিক। যদিও সংবিধানের নামে শপথ করে ওনারা ক্ষমতায় আসছেন, কিন্তু ক্ষমতা আসার পরে আপনি দেখুন ওনাদের কাজগুলো কি কতটা সংবিধানের মধ্যে থেকে হচ্ছে, কতটা সংবিধানের বাইরে থেকে হচ্ছে। ওনাদের কথাগুলো হচ্ছে সংবিধানের বাইরে, আর যখন আপনি দাবি নিয়ে যাবেন, আপনি যৌক্তিক কোনো কথা বলবেন, তখন সংবিধানের ভিতরে থেকে কথা বলবে। তো সুতরাং আমি মনে করি যে এই দাবির জন্য, এটা আমার প্রস্তাব, আমার চিন্তা, দাবি অত্যন্ত যৌক্তিক, এবং এই দাবিতে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, অভিভাবক সবাই একমত, এবং সবাই কিন্তু এই দাবির সমর্থনে রাস্তায় নামতে মানে একাট্টা হয়ে অপেক্ষা করছে।
এখন এই যৌক্তিক দাবি আপনারাই বলতেছেন যুক্তির দাবি, আপনারাই আবার একটা কমিটি করে দিয়েছেন তাদের সাথে আলাপ করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নামে শিক্ষক দিয়ে একজন শিক্ষকের সাথে শিক্ষক নিয়ে কমিটি করেছেন, ওনার সাথে ছাত্র নেতাদেরকে আলোচনা করার জন্য বলেছেন যে সংস্কার কমিটি। এখন প্রশ্ন হলো, আপনি যদি আলোচনা করার জন্য বলেন তাহলে আপনি কেন টিয়ার গ্যাস নিক্ষেপ করলেন, কেন তাদের উপর হামলা করলেন আপনি? সেটার দরকার কী ছিল? তাহলে আগের সরকার আর আপনার সরকারের মধ্যে পার্থক্য কী ছিল? তাহলে আমাদের যে নাহিদ ইসলাম, আমাদের যেই আসিফ, তারা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে আজকে যেই সরকারে আছেন, সেই সরকার কি ফ্যাসিবাদী আচরণ করেনি ছাত্রদের সাথে? তারা কি গার্মেন্টস শিল্পগুলোতে ফ্যাসিবাদী আচরণ করছে না? গুলিতে মানুষ মারছে না? মারছে। সেটা ভিন্ন বিতর্ক। আমি ওটাতে যাব না। আমি বলব যে ছাত্রদের দাবি যৌক্তিক। তাহলে কেন আপনি ছাত্রদের উপর হামলা করলেন বলুন? আপনি দিন শেষে তো বললেন যে তোমরা আলোচনা করো, তোমাদের দাবি মানার জন্য, তোমাদের দাবিগুলো পর্যালোচনা করার জন্য যে কমিটি এটা পর্যালোচনা করবে এবং আমাদেরকে রিপোর্ট দিবে। ১ সপ্তাহ পরে রিপোর্ট দিবে। তাইলে আপনি একদিনে আপনি দাবি জানাবেন, ১ সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দিবে। তাহলে ওদের উপর হামলা করার গ্যাস কাঁদানি গ্যাস ছাড়ার, টিয়ার সেল ছাড়ার দরকারটা কী ছিল বলুন? তাহলে ফেসিবাদ থেকে আমরা কি মুক্ত হতে পারছি? আমরা কি বের হতে পারছি? পারিনি। স্পষ্ট কথা, চাকরির বয়স অবশ্যই ৩৫ না। আমি মনে করি চাকরির বয়স ওপেন হওয়া উচিত। যোগ্যতা যতদিন আছে, যতদিন সে যেই সেক্টরে সার্ভিস দিতে পারবে, সরকার যদি মনে করে তাকে ওই সেক্টরে নিয়োগ দিতে পারবে। তখন চুক্তিভিত্তিক নিয়োগের প্রশ্নও আসবে না, এক্সটেনশনের প্রশ্নও আসবে না। কারণ মনে করেন একটা লোক ৬০ বছর বা ৬২ বছর হয়ে গেছে, আর সরকার যদি মনে করে এর এখন দেওয়ার কিছু নেই, তাহলে আবার ইয়াং থেকে ৫৬ বছর বয়সের একজনকে নিয়ে গেল। সমস্যা কী? সমস্যা তো নেই। উন্নত বিশ্বে দেখুন সরকারি চাকরির প্রতি কারো কিন্তু আগ্রহ নেই। কেন নাই? ওই যে টাকা পয়সা সেখানে খুব সীমিত। সেখানে ওই ২ নম্বরই নাই। প্রাইভেট চাকরিতে সবাই চেষ্টা করে। আপনি উন্নত বিশ্বে যান, একটা পেট্রোল পাম্পে সেলসম্যানের কাজ করে যে ইনকাম করে, সেখানে কিন্তু সরকারি চাকরি, পুলিশে চাকরি করে যারা সরকারি, তারাও কিন্তু ইনকাম করতে পারছে না। তো সুতরাং আমাদের যে সন্তানেরা রাজপথে আন্দোলন করছে ৩৫ বছর চাকরির বয়স সীমা নির্ধারণের জন্য, এই দাবি যৌক্তিক। তবে ছাত্রদের কাছে আমার একান্তভাবে আবেদন থাকবে, অনুরোধ থাকবে, এই দাবির জন্য একটু অপেক্ষা করতে হবে, জাস্ট একটু। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এই দাবিটা যাতে মেনে নেয়, এই দাবিটা তখন সঠিকভাবে আমি মনে করি ওইটাই হবে যৌক্তিক। আর এখনকার সরকার হয়তো সাময়িক সন্তুষ্টির জন্য এটা করতে পারে, কিন্তু সেটা তাদের কতটা এখতিয়ার মধ্যে, সেটা একমাত্র সংবিধান বিশেষজ্ঞরা বলতে পারবে। আমি সেটা বলতে পারবো না। আমি যেটা বলছি সেটা আমার সাধারণ একজন মানুষের চিন্তার জগৎ থেকে বলছি, আমার ভাবনা থেকে বলছি। সুতরাং ৩৫ বছর চাকরি নিয়ে যারা আন্দোলন করছে, আসুন তাদেরকে কটূক্তি না করে, তাদেরকে আপনার খোঁচাখুচি না করে, তাদের দাবির সপক্ষে আমরা সবাই দাঁড়াই, তাদের দাবির সপক্ষে আমরা কথা বলি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।